আমি করুণা। আমার গায়ের রং কালো। আমার গায়ের রং কালো বলে আমাকে কেউ পছন্দ করতো না। গায়ের রং কখনোই কারো সৌন্দর্য বা যোগ্যতার মাপকাঠি হতে পারে না। কোনো মেয়ে যদি দেখতে কালো বা তার গায়ের রং কালো হয়, তাহলে নিজেকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ সমাজের লোকেরা তাকে বাধ্য করে এই রকম নেতিবাচক ধারণা তার মনের মধ্যে সৃষ্টি করতে। ত্বকের রঙের ভিত্তিতে মানুষকে বিচার করা একটি প্রাচীন ও অন্যায় সামাজিক কুসংস্কার। অনেকেই এখনও মনে করেন যে ফর্সা মানেই সুন্দর, যার কারণে কালো বা শ্যামলা মেয়েদের অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বাহ্যিক রূপ বা গায়ের রং দিয়ে ভালোবাসার গভীরতা মাপা যায় না। আমার গায়ের রং কালো বলে বর আমাকে ভালোবাসতো না। সত্যিকারে ভালোবাসা মানুষের মনে সৌন্দর্য, গুণ ও আচরণের উপর নির্ভর করে। কিন্তু এইসব কথাগুলো মানুষ বুঝতে চায় না। মানুষ তো বাহ্যিক রূপটাকেই আগে দেখে। আমরা দুই বোন। আমি দেখতে কুৎসিত হলেও আমার বোন তার বিপরীত ছিল। সে দেখতে ভীষণ সুন্দরী ছিল। তাই আমাদের যখন বিয়ের বয়স হয় তখন আমার আগেই আমার বোনের বিয়ে হয়ে যায়। কারণ যখনই আমার জন্য কোনো সম্বন্ধ আসতো তখনই তারা আমার বোনকেই পছন্দ করত। তাই বাবা মা আমার বোনের বিয়ে আগেই দিয়েছিল। কারণ বাবা মা বুঝে গেছিল যে আমার বোন থাকলে আমার বিয়ে হয়তো আর কোনো দিন হবে না। বোনের বিয়ে হতে প্রায় 1 বছর হয়ে গেছিল। তখনও আমি বাড়িতেই বসেছিলাম। কোনো ছেলেই আমাকে পছন্দ করছিল না। বাবা মা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। আমি তো ভেতর থেকে ভেঙে পড়েছিলাম এবং বুঝে গেছিলাম যে আমার বিয়ে হওয়াটা খুব কঠিন ব্যাপার। তারপর একদিন আমার একটা বিয়ের সম্বন্ধ আসে। সেদিন আমার বোন নিজের হাতে আমাকে সাজিয়ে দিয়েছিল। আমি সেদিনও খুব ভয়ে ছিলাম এটা ভেবে যে তারা আমাকে পছন্দ করবে কিনা। ওই সময় আমার বোন যখন বুঝতে পারে যে আমি খুব চিন্তায় আছি, তখন সে আমার গালে হাত দিয়ে বলল, দিদি, চিন্তার কোনো কারণ নেই। তোমাকে যে পছন্দ করবে না তার চাইতে বোকা আর কেউ হতে পারে না। কারণ তুমি যে কতটা সুন্দর সেটা আমি খুব ভালোভাবে জানি। তুমি মনের দিক দিয়ে ভীষণ সুন্দরী। আর দেখবে আজ তারা তোমাকে অবশ্যই পছন্দ করবে। ওই মুহূর্তে বোনের কথাগুলো শুনে আমার মনে একটু সাহস হয়। তারপর আমি যখন তৈরি হয়ে তাদের সামনে যাই তখন তারা আমাকে দেখা মাত্রই সোফা থেকে উঠে দাঁড়িয়ে বাবা মাকে বলল, আমাদের মেয়ে পছন্দ নয়। ছেলের বাবার মুখ থেকে ওই কথা শোনা মাত্রই আমার বাবা হাউমাউ করে কেঁদে তাদের সামনে হাত জোড় করে বলল, আপনারা এইভাবে আমার মেয়েকে অপছন্দ করবেন না। আমার মেয়ে ভীষণ ভালো। বাড়ির সমস্ত কাজকর্ম খুব ভালো জানে। তার অনেক গুণ আছে। ওর কোনো কাজে ত্রুটি হবে না। আপনাদের সবাইকে খুব ভালো রাখবে। আপনি যা কিছু চাইবেন আমি সব দিতে রাজি আছি। শুধু আমার মেয়েকে আপনার বাড়ির বউ হিসাবে গ্রহণ করেন। ছেলের বাবা তখন আমার বাবাকে বলল, সবই তো ঠিক আছে, কিন্তু আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের জুটি একদম মানাবে না। লোকে কি বলবে? আমার ছেলেকে দেখুন। আমার ছেলে কত হ্যান্ডসাম। আমার তো একটাই ছেলে। তার জন্য আমি এই রকম পাত্রী কিভাবে বাছাই করে নিতে পারি? বাবার কথা শুনে পাত্রের মা আমার বাবাকে বলল, আপনি কতটা পণ দিতে রাজি আছেন? আমার বাবা তখন বলল, সামর্থ্য অনুযায়ী আমার যা আছে আমি সব দিতে রাজি আছি। শুধু আমার মেয়েকে আপনার বাড়ির বউ হিসেবে গ্রহণ করেন। বাবাকে ওই অবস্থায় দেখে আমার চোখ দিয়ে অঝরে জল ঝরেই যাচ্ছিল। তখন মনে হচ্ছিল ভগবান আমাকে কেন এতটা কুৎসিত বানিয়েছে। তখন মা আমাকে বলল, করুণা, তুমি ঘরে চলে যাও। আমি কালো কুৎসিত ছিলাম বলে আমার বিয়ে হচ্ছিল না। তা সত্ত্বেও আমার বাবা মা কোনোদিন আমাকে কটু কথা বলেনি। তারা সবসময় আমার পাশে দাঁড়িয়েছিল। তারপর আমি যখন ঘরের ভিতরে চলে যাই তখন দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিলাম। ছেলেটির মা তখন আমার বাবাকে বলল, আপনি যখন পণ দিতে রাজি আছেন তাহলে এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। আপনার মেয়েকে আমাদের বাড়ির বউ হিসেবে গ্রহণ করলাম। ছেলেটি তখন রেগে সবার সামনে তার মাকে বলল, মা, তুমি এটা কি বলছো? 50 লক্ষ টাকা দিলেও আমি এই কুৎসিত মেয়েকে কোনোদিন বিয়ে করব না। বাবা তখন ছেলেটির সামনে হাত জোড় করে বলল, বাবা, আমার মেয়েকে গ্রহণ করো। ও তোমাকে সুখে শান্তিতে রাখবে। তারপর ছেলেটার কিছু বলার আগেই তার মা এই বিয়েতে রাজি হয় এবং এই সম্বন্ধ পাকা করে। তারপর কয়েক মাস বাদে বিয়ে করে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন শ্বশুরবাড়িতে উপস্থিত থাকা আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর সকলে আমার কুৎসিত চেহারা দেখে শাশুড়ি মাকে বলল, এ কেমন মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়েছ? এদের জুটি তো একটুও মানায় না। এইসব কথা শুনে বড় অনেক রেগে নিজের মাথার পাগড়িটা খুলে ফেলে দিয়ে উপরের ঘরে চলে যায়। ওই সময় লজ্জায় আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি তাদের কথার কোনো খারাপ মনে করিনি, কারণ আমি জানতাম যে আমি তো কুৎসিত।
এবং ছোটবেলা থেকে এই কথাগুলো শুনে আমি বড় হয়েছিলাম, তাই একটা অভ্যেসে পরিণত হয়ে গেছিল। ওই সময় শাশুড়ি মা কারো কথায় কোনো গুরুত্ব না দিয়ে আমার ঘাড় ধরে বরের ঘরের ভিতরে নিয়ে যায়। বরের ঘরে ঢুকতেই আমার মনের ভিতর একটা আশা জাগে। ভেবেছিলাম আজকের রাতটা বরের সঙ্গে খুব ভালোভাবে কাটাবো, কিন্তু আমি ভুলে গেছিলাম যে বর তো আমাকে একটুও পছন্দ করে না। ঘরের ভিতরে বিছানাটা খুব সুন্দর করে গোলাপ ফুল দিয়ে সাজানো ছিল। আমি তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানার সেই লাল গোলাপ ফুলগুলো নেড়েচেড়ে দেখছিলাম। ঠিক তখনই আমার বর ঘরের ভিতর ঢুকে নিজের গলা থেকে মুক্তোর মালাটা ছিঁড়ে ফেলে দিয়ে বিছানায় উঠে পড়ে। তারপর আমি যখন তার পাশে বিছানায় বসতে যাই, তখন সে আমাকে একটা লাথি মেরে নিচে ফেলে দিয়ে বলল, আমার পাশে বসার তোর সাহস হলো কি করে? তুই নিচে ঘুমাবি। তারপর সে অনেক রেগে বিছানার ফুলগুলো নিচে ফেলে দেয়। বরের উগ্র মেজাজ দেখে আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি তো আমাকে বিয়ে করেছো, তাহলে কেন আমাকে এইভাবে অপমান করছো? বর তখন আমাকে বলল, তোর মতো কালো কুৎসিত মেয়েকে আমি ঘৃণা করি। তোর মতো মেয়েকে ভালোবাসা তো অনেক দূরের কথা, তোর দিকে তাকাতেও আমার ঘৃণা হয়। আর বিয়েটা আমি শুধু বাধ্য হয়ে করেছি, শুধুমাত্র আমার বাবা মায়ের কথা শুনে বাধ্য হয়ে এই বিয়েটা করেছি। তাই আমার কাছে আসার চেষ্টা করবি না। মাকে বারবার বলেছিলাম যে আমার বিয়ে যাতে তোর সঙ্গে না দেয়, কিন্তু টাকার লোভে আমার মা তোর সঙ্গে এই বিয়েটা দিয়েছে। এই বলে বর বিছানা থেকে একটা চাদর নিয়ে আমার মুখে ছুঁড়ে মারে আর বলে, তুই আজ থেকে নিচে ঘুমাবি। সমাজের চোখে আমরা দুজন স্বামী স্ত্রী, কিন্তু আমার কাছে তোর কোনো মূল্য নেই। আমি তোকে নিজের স্ত্রী বলে কোনো দিন গ্রহণ করতে পারবো না। বরের কথা শুনে আমি তো ভেঙে পড়ি। বিয়ের প্রথম রাতে বরের আমার প্রতি এতটা খারাপ ব্যবহার দেখে আমি মন থেকে ভেঙে পড়েছিলাম। সারা রাত চোখের জল ফেলে কেটে যায় আমার। আর ভাবতে থাকি যে ভগবান কেন আমাকে এতটা কুৎসিত বানিয়েছেন, যার জন্য আমি স্বামীর ভালোবাসারও উপযুক্ত নয়। আমি ভেবেছিলাম বিয়ের পরে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বর তো আমাকে ঘৃণা করত। পরের দিন সকালবেলা ছাদে গিয়ে মাকে ফোন করে সব কিছু বলি যে বর আমাকে ভালোবাসা তো অনেক দূরের কথা, সে আমাকে ঘৃণা করে। মা তখন আমাকে বুঝিয়ে বলল, আমার বিয়ে হয়েছে, সে আমার বর, কিছুদিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে। তাই আমাকে একটু চেষ্টা করতে হবে তাকে নিজের দিকে আকর্ষণ করতে। তারপর মায়ের কথা শুনে সেদিন রাতে আমি একটা লাল রঙের ছোট্ট নাইট ড্রেস পরেছিলাম, যেই ড্রেসটা পরে আমার শরীরের অর্ধেকটাই দেখা যাচ্ছিল। ভেবেছিলাম এইভাবে বরকে নিজের দিকে আকর্ষিত করব। কিন্তু আমি যখন ওই ড্রেসটা পরে বরের সামনে যাই, তখন তাকে জিজ্ঞেস করি যে আমাকে কেমন দেখাচ্ছে। তখন সে আমার কাছে এসে আমার হাতটাকে চেপে ধরে আয়নার সামনে নিয়ে এসে আমার দিকে আঙুল দেখিয়ে বলল, তুই কি ভেবেছিস এই রকম ড্রেস পরলে তোকে সুন্দর দেখাবে? তুই কালো, আর কালোই থাকবি। তোর কুৎসিত চেহারা সুন্দর হবে না। তোর খুব শখ হয়েছে না আমাকে নিজের দিকে আকর্ষণ করার, নিজেকে সুন্দর দেখানোর? আমি তোকে আরও সুন্দর করে দিচ্ছি। এই বলে বর টেবিল থেকে লিপস্টিক এবং কাজল নিয়ে এসে আমার মুখে ঘষে দেয়। ওই সময় আমাকে আরও বিচ্ছিরি দেখাচ্ছিল। আমাকে অপমান করে বর ঘর থেকে বেরিয়ে চলে যায়। আমি তখন কাঁদতে কাঁদতে বাথরুমের ভিতরে যাই এবং নিজের চেহারার উপরে আফসোস করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি। এইভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে একদিন আমার বরের বন্ধুরা আসে আমার সঙ্গে দেখা করতে। তারা সবাই যখন বাইরে গার্ডেনে বসেছিল, তখন বরের বন্ধুরা আমার বরকে বলল, তুই লুকিয়ে বিয়ে করে নিলি আর বৌদির সঙ্গে আমাদের আলাপ করালি না, তাই আমরা আজকে বৌদির সঙ্গে দেখা করতে তোর বাড়িতে চলে এসেছি। বর তখন ঘাবড়ে গিয়ে তার বন্ধুদের বলল, তোদের বৌদি তো এখানে নেই, সে বাবার বাড়ি চলে গেছে, কিছুদিন পরে আসবে। বর তাদের মিথ্যে কথা বলেছিল। আমি যখন জানতে পারি যে বরের বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে এসেছে, তখন আমি খুব খুশি হয়ে তাদের জন্য জলখাবার নিয়ে তাদের সামনে যাই। তাদের সামনে যেতেই তারা বরকে জিজ্ঞেস করলো যে আমি কে। আমি তখন খুব খুশি হয়ে তাদেরকে বললাম যে আমিই তো এই বাড়ির বউ, আমিই তাদের বন্ধুর স্ত্রী। এই কথা শোনা মাত্রই বরের বন্ধুরা ঠাট্টা করে বরকে বলল, বাহ, তোর চয়েস তো অনেক আলাদা, এই রকম মেয়েকে বিয়ে করে নিয়েছিস, তোর সঙ্গে তো একটুও ম্যাচ হয় না। এই বলে তারা খুব হাসাহাসি করে। তখন বর অনেক রেগে আমাকে চিৎকার করে বলল, ঘরের ভিতরে যা। আমি তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে আসি। ওই অবস্থায় শাশুড়ি মা আমাকে দেখে বললেন, এই যে মহারানী, এইসব কী নাটক হচ্ছে? রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না কর। আমি তখন শাশুড়ি মাকে বললাম, আমি কালো, এতে আমার কি দোষ? আপনার ছেলে আমাকে ঘৃণা করে, সে আমাকে ভালোবাসে না। আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই।
সে আমাকে কখন একটু ভালোবাসা দিবে? আমার কথা শুনে শাশুড়িমা অনেক আশ্চর্য হয়ে আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, নির্লজ্জ মেয়ে কোথাকার! আমার সামনে এই ধরনের কথা বলতে তোর লজ্জা করলো না? তোর বিয়ে হয়েছে এটাই অনেক বড় কথা। তোর বাবা মা তোকে এই শিক্ষা দিয়েছে? আর বেশি কথা না বলে যা এখান থেকে, গিয়ে সবার জন্য খাবার রান্না কর। আমি তখন কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে আসি। কেউ আমার অনুভূতি বোঝার চেষ্টা করেনি যে আমি কতটা কষ্টে ছিলাম। তারপর সেদিন রাতে আমি যখন খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তখন বর অর্ধেক রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। তাকে ওই অবস্থায় দেখে তাড়াতাড়ি বরের কাছে গিয়ে তার ঘাড়ে হাত দিয়ে ঘরের ভিতরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিই। ওই সময় বরকে সামলাতে গিয়ে আমার শাড়ির আঁচল খুলে গিয়ে নিচে পড়ে যায়। তখন বরের নজর আমার শরীরের দিকে যায়। তারপর বর ওই অবস্থায় আমার অনেক কাছে আসে। আমি তখন নিজেকে ধরে রাখতে না পেরে নিজের সব কিছু বরকে সমর্পিত করেছিলাম। সেই রাতে বর আমাকে অনেক ভালোবেসেছিল ও অনেক আদর দিয়েছিল। বরের আদর ও ভালোবাসা পেয়ে আমি ভীষণ খুশি ছিলাম। ভেবেছিলাম এবার হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি ছিলাম। পরদিন সকালবেলা বরের ঘুম থেকে ওঠার আগেই আমি ঘুম থেকে উঠে স্নান সেরে বরের কাছে এসে বসি। অনেক ভালোবেসে তার মাথায় হাত বোলাতে থাকি। তারপর বর যখন চোখ খুলে আমার দিকে তাকায়, তখন সে আমাকে দেখতেই অনেক জোরে একটা ধাক্কা দিয়ে আমাকে নিচে মেঝেতে ফেলে দেয়। ও চিৎকার করে বলে, এই অপয়া চেহারা নিয়ে আমাকে স্পর্শ করার সাহস তোর কীভাবে হলো? তোকে আমি আগেই বলেছিলাম যে আমার কাছে আসার চেষ্টা করবি না, তারপরেও তোর সাহস হলো কি করে? আমি তখন কান্নাকাটি করে বরকে সব কিছু বললাম যে কাল রাতে সে আমার কাছে এসেছিল এবং আমার সঙ্গে সব কিছু করেছে। বর তখন আমার গলা চেপে ধরে বলল, তোর মতো অপয়াকে আমি স্পর্শ করতেই পারি না, কারণ আমি তোকে ঘৃণা করি। তুই এসব মিথ্যে কথা বলছিস। আমি অনেক চেষ্টা করেছিলাম বরকে বোঝানোর যে সে আগের দিন রাতে আমার সঙ্গে সব কিছু করেছে, কিন্তু সে আমার কথার বিশ্বাস করেনি। আমি মাঝে মধ্যেই মাকে ফোন করে কান্নাকাটি করতাম আর বলতাম, মা আমি হেরে গেছি। মা তখন আমাকে সাহস দিত আর বলতো, এত তাড়াতাড়ি হার মানলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর সেদিন শাশুড়ি মা আমার ঘরে এসে বললেন, বৌমা, তোমার বাবা মাকে ফোন করে বলো আমাদের কিছু টাকার দরকার আছে। আমাদের এক আত্মীয়ের বিয়ে আছে, তাই ভালো একটা উপহার দিতে হবে। তাই তুমি এক্ষুনি ফোন করে তোমার মাকে টাকার কথা বলো। ঠিক ওই সময় আমার কিছু বলার আগেই আমার শরীর খারাপ হতে শুরু হয়, আমার মাথা ঘুরতে শুরু হয়। আমি তখন তাড়াতাড়ি বাথরুমে গিয়ে বমি করতে থাকি এবং বুঝতে পারি যে আমি নিশ্চয়ই মা হতে চলেছি। আর সেটা ভেবে আমি খুব খুশি ছিলাম। তখন আমার শাশুড়ি মা আমাকে কিছু জিজ্ঞেস না করে অনেক বেশি বিরক্ত হয়ে আমার ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যান। তারপর সেদিন দুপুরবেলা আমি যখন জামা কাপড় ছাদে মেলে দিচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার শাশুড়ি মা ও বর এসে আমার গলাটাকে চেপে ধরে রেলিংয়ে অর্ধেক ঝুলিয়ে দিয়ে বলল, অপয়া কোথাকার, তোর পেটের বাচ্চাটা কার? সত্যি করে বল, নইলে তোকে আজ ছাদ থেকে নিচে ফেলে দেব। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে বললাম, বর ও শাশুড়ি মাকে হাত জোর করে বললাম, দয়া করে আমাকে ছেড়ে দিন, এই বাচ্চাটা আপনাদের ঘরের আলো। আমার বর তখন বলল, এটা হতেই পারে না, কারণ আমি তোকে ঘৃণা করি, তাই তোকে ছোঁয়া তো অনেক দূরের কথা। আমি তখন সেদিন রাতের সব সত্যি কথা বললাম। তারপরেও আমার বর ও শাশুড়ি মা এই কথাটা মানতে রাজি হয়নি যে আমার পেটে বাচ্চাটা বরের সন্তান ছিল। তারপর সে বলল, ওই বাচ্চাকে আমি কোনো মতেই হতে দিব না, আমি এক্ষুনি এটাকে শেষ করে ফেলবো, কারণ এই বাচ্চাও তোর মতোই কালো হবে। এই কথা বলে বর আমার পেটে যখন লাথি মারতে আসে, তখন আমি বরকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিই এবং শাশুড়ি মাকেও ধাক্কা দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে এসে নিজের ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে তাড়াতাড়ি মাকে ফোন করি এবং সব কিছু বলে দিই। তারপর বাবা মা তৎক্ষণাৎ আমার শ্বশুর বাড়িতে চলে আসে এবং তারাও বলে এই বাচ্চাটা তাদের। কিন্তু আমার বর কোনো মতেই মানতে রাজি ছিল না যে এই বাচ্চাটা তার। এমনকি আমার শ্বশুর শাশুড়িও আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিল, তারাও আমার বিপক্ষে ছিল। সেদিন যখন আমার বাবা মা আসে, তখন আমার শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল আমাকে যাতে বাবা মা নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এমনকি আমার বর বাবার সামনে হাত জোর করে বলেছিল, দয়া করে আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান, আমি আর একটা মুহূর্ত তাকে সহ্য করতে পারছি না। বাবা তখন আমার বরের পা ধরে বলল, আমার মেয়ের সঙ্গে এত বড় অন্যায় করো না, আমার মেয়ে ভীষণ ভালো, তোমাকে অনেক সুখে রাখবে। বাবাকে ওই অবস্থায় দেখে আমি নিজেকে শক্ত করে বললাম, বাবা মা, তোমরা এখান থেকে চলে যাও, আমার লড়াই আমি একাই লড়ব এবং এই বাচ্চাকেও জন্ম দিব। তোমাদের আর এইভাবে কারো পা ধরতে হবে না, তোমরা এখান থেকে চলে যাও। আমার কথা শুনে বাবা মা আমাকে না নিয়েই চলে যায়। তাদের চলে যাওয়ার পরে বর
অনেক রেগে আমার চুলের মুঠি ধরে বলল, তোর অনেক সাহস হয়ে গেছে না? আমি তোকে এই বাড়ি থেকে বের করব। তখন আমি বরের হাতটাকে সরিয়ে দিয়ে বললাম, এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। এটা আমার বাড়ি। আমি তোমার অর্ধাঙ্গিনী, তাই আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বলে আমি যখন নিজের ঘরের ভিতরে চলে আসি, তখন শাশুড়ি মা আমার ঘরের ভিতরে এসে আলমারি থেকে আমার জামা কাপড়গুলো বের করে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আমি তখন শাশুড়ি মাকে বললাম, মা আপনি এটা কি করছেন? তখন শাশুড়ি মা বললেন, তুই কি কিছুই বুঝতে পারছিস না যে আমার ছেলে তোকে একটা মুহূর্ত সহ্য করতে পারছে না? তারপরেও তুই এই বাড়ি ছেড়ে যাওয়ার নাম নিচ্ছিস না? চলে যা আমার ছেলের জীবন থেকে। আমি কিন্তু তখনও একটাই কথা বলছিলাম যে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ওই সময় বর এসে তার মাকে বলল, মা এর অনেক সাহস হয়েছে, একে জব্দ করতে হবে। শাশুড়ি মা তখন তার ছেলেকে বললেন, তুই একদম ঠিক বলেছিস, একে কঠিন শাস্তি দিতে হবে, তবেই এই অপয়া আমাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে। তারপর দজ্জাল শাশুড়ি আমার গাল দুটোকে চেপে ধরে বললেন, আজ থেকে তোর খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। তুই এই ঘরে বন্দি থাকবি, আর আমার ছেলের জন্য একটা সুন্দরী পাত্রী দেখে বিয়ে দিব। তোর সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। আমি তখন শাশুড়ি মাকে বললাম, আপনি এরকম করতে পারেন না। আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি আপনার ছেলের স্ত্রী। এই কথা শোনা মাত্রই শাশুড়ি ও আমার বর তারা দুজনে মিলে আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে আমার হাত পা বেঁধে দেয় এবং আমাকে ওই ঘরের মধ্যে 2 দিন বন্দি করে রাখে। আমি 2 দিন খাবার না খেয়ে দুর্বল হয়ে পড়েছিলাম। এমনকি আমার বরের জন্য অন্য আরেকটা মেয়ের সঙ্গে বিয়ের কথা বলেছিল এবং মেয়ে পক্ষরা আমার শ্বশুরবাড়িতে এসেছিল আমার বরের সঙ্গে তাদের মেয়ের বিয়ের কথা পাকা করতে। আমি ঘরের ভেতর থেকে তাদের সব কথা শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি যাতে কোনো কথা বলতে না পারি তার জন্য তারা আমার মুখটাকে একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছিল। আমার শ্বশুর শাশুড়ি তাদের মিথ্যে কথা বলেছিল যে আমার বরের নাকি এখনও বিয়ে হয়নি। ওই সময় আমি কথা বলার অনেক চেষ্টা করেছিলাম যাতে মেয়ে পক্ষরা বুঝতে পারে যে কেউ ঘরের ভিতরে বন্দি আছে, কিন্তু আমি ব্যর্থ হই। তাদের চলে যাওয়ার পরে আমার শাশুড়ি ও বর ঘরের ভিতরে এসে বলে, তোর অনেক সাহস হয়েছে, তুই যদি আজকে ডিভোর্স না দিস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। এই কথা বলে আমার বর ইলেকট্রিক বোর্ডে লাগানো একটা তার নিয়ে এসে আমার শরীরে শক দেয়। ওই সময় আমি ব্যথায় ও যন্ত্রণায় ছটফট করছিলাম। তারা আমার উপরে শারীরিকভাবে অত্যাচার করে ঘর থেকে বেরিয়ে চলে যায়। ওই সময় আমি যখন নিজের দিকে তাকাই তখন দেখি আমার রক্তপাত হচ্ছিল। তখন আমি বুঝতে পারি যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আমি বুঝে গেছিলাম যে এদের কাছ থেকে ভালোবাসা পাওয়া তো অনেক দূরের কথা, এরা তো আমাকে প্রাণে মেরে ফেলবে। তাই আমি নিজের মনে সাহস জুটিয়ে ওখান থেকে পালানোর কথা ভেবেছিলাম। এদিকে আমার হাত পা বাঁধা ছিল বলে আমি কিছুই করতে পারছিলাম না। পরে আমার নজর টেবিলে রাখা একটা ছোট্ট কাঁচির উপরে পড়ে। কোনো রকমে সেখানে গিয়ে কাঁচিটাকে পেছন দিক দিয়ে ডান হাতে ধরে হাত ও পায়ের দড়ি কেটে নিজের মুখের বাঁধনটা খুলে ফেলি। তারপর ভাবতে থাকি এখান থেকে কিভাবে বাইরে বের হতে পারবো, কারণ আমি বাইরে বেরোতে না পারলে এরা আমাকে প্রাণে শেষ করে ফেলবে। তাই আমি বেশি কিছু না ভেবে জানলা দিয়ে নিচে ঝাঁপ দিয়েছিলাম, এটা জানা সত্ত্বেও যে আমার হাত পা ভেঙে যেতে পারে। তাও আমি নিজের মনে সাহস জুটিয়ে জানলা দিয়ে লাফিয়ে তাড়াতাড়ি থানায় গিয়ে আমার বর ও শ্বশুর শাশুড়ির নামে অভিযোগ জানিয়েছিলাম। তারপর পুলিশে এসে যখন আমার শ্বশুর শাশুড়ি ও বরকে গ্রেপ্তার করে তখন আমার বর আমার পা ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু সে ক্ষমার যোগ্য ছিল না। সে আমার নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেলেছিল। আমার বাচ্চার কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও তাকে এই পৃথিবীতে আসতে দেয়নি, তাই সে ক্ষমার উপযুক্ত ছিল না। আমি তাকে শাস্তি দিয়েছিলাম। তখন আমার মনে হচ্ছিল আমি যদি বিয়ে না করে সারা জীবন কুমারী হয়ে বসে থাকতাম তাহলে আজ এই দিনগুলো দেখতে হতো না। এর চাইতে আমার কুমারী হয়ে ঘরে বসে থাকাই ভালো ছিল। এখন আমি বাবা মায়ের সঙ্গেই থাকি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।